আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন ফদর ফ্রম আলামিস ক্লাসরুম। তোমরা যারা এবার 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ আমি মাত্র, ভালো করে শুনবা, আমি মাত্র 113টা এমসিকিউ তোমাদের রসায়নের জন্য দিব। হ্যাঁ, কথা দিচ্ছি, মাত্র এই 113টা এমসিকিউ যদি তুমি প্রপারলি শিখে যেতে পারো, তোমার 25টা এমসিকিউ কমন পড়তে বাধ্য। ভালোভাবে বুঝে, যেভাবে আমি বলছি, প্রতিটা ক্লাস ভালোভাবে করো। এমসিকিউর প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ আমি কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করব। সো তুমি যদি দেখতে পারো ভালোভাবে প্রত্যেকটা ভিডিও, আশা করি তোমার এমসিকিউর কোনো টেনশন নিয়ে তোমার করতে হবে না। তুমি জাস্ট মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো জাস্ট দেখে যাও। আমি বলছি, তোমার 25টা এমসিকিউ কমন ফলানোর দায়িত্ব হচ্ছে আমার। কথা বুঝতে পারছো কি বলছে? ওকে, তাহলে আমাদের রসায়নের প্রথম এমসিকিউ ক্লাসটি শুরু করছি। তোমরা ভালোভাবে দেখো। আমাদের সর্বপ্রথম যে অধ্যায়টা তোমাদের রসায়নে রয়েছে, সেই অধ্যায় দিয়ে আমাদের এমসিকিউটা শুরু। দেখো, তোমাদের প্রথম অধ্যায়ে এই যে একটা এমসিকিউ আমি ফার্স্টেই রাখছি, তোমরা দেখতে পাবা যে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ, এইখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, প্রত্যেক বছরই প্রশ্ন আসে। সো আলাদা আলাদাভাবে মুখস্থ করার যেতে তোমার সবচাইতে বেটার হবে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ 6টা, এই 6টা মুখস্থ করে ফেলো। দেখো, প্রথমটা হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, 2 নাম্বারটা হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া, 3 নাম্বারটা হচ্ছে কাজের পরিকল্পনা প্রণয়ন, 4 নাম্বার হচ্ছে পরীক্ষণ, 5 নাম্বার হচ্ছে তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ, 6 নাম্বার হচ্ছে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। কথা বুঝতে পারছো? সো তোমাকে প্রশ্ন করতে পারে যে অনুসন্ধান ও গবেষণার প্রক্রিয়ার তৃতীয় ধাপের নাম কি? তৃতীয় ধাপের নাম হচ্ছে কাজের পরিকল্পনা প্রণয়ন। সিমিলারলি তোমাকে প্রশ্ন করতে পারে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া। সো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতি বছরই আসে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তোমাদের আমি প্রথমেই রেখেছি। তোমাদের প্রথম অধ্যায় থেকে এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু মাত্র 113টা এমসিকিউ তোমাদেরকে দিব। কয়টা এমসিকিউ? শুধুমাত্র 113টা এমসিকিউ তুমি যদি শিখে যেতে পারো, আমি কথা দিচ্ছি তোমার এখান থেকে কমন পড়তে বাধ্য। তোমার এর বাইরে আর একটা এমসিকিউ পড়তে হবে না। কথা বুঝতে পারছো কি বলছি? তুমি জাস্ট আমার উপর ভরসা রাখো। তোমার যদি জাস্ট প্রুফের প্রয়োজন হয়, তুমি আমার গত বছরের ভিডিওটা একবার দেখে আসো, ওখানে কমন গুলো পড়ো, বুঝতে পারবা যে আসলে কতটা কমন ছিল গত বছরের এমসিকিউ গুলো। সো দেখো, তারিদা ভাইগুলো আমাদের 2 নম্বর এমসিকিউটা দেখো। 2 নম্বর এমসিকিউ হচ্ছে বাঁশে ও আখের সোবরায়, কাগজে, তারপর হচ্ছে কাঠ, বস্ত্র মিলের মূল উপাদান। এখানে যতগুলো উপাদান লিখছি না, প্রত্যেকটারই মূল উপাদান হচ্ছে সেলুলোজ। তো আমাদের প্রশ্ন আসতে পারে কাঠের মূল উপাদান কি? প্রশ্ন আসতে পারে আখের সোবরার মূল উপাদান কি? এর প্রত্যেকটা, এখানে বাঁশ, আখের সোবরা, কাগজ, কাঠ, বস্ত্র মিল, এগুলো প্রত্যেকটারই মূল উপাদান হচ্ছে তোমার সেলুলোজ। সো সেলুলোজের রাসায়নিক সংকেতটা আমাদের মুখস্থ করতে হবে। কারণ প্রশ্ন যদি একটু কঠিন করতে চায়, মনে করো সবাই তো পড়ে আসবে যে কাগজ বা কাঠ বা বস্ত্র মিলের মূল উপাদান সেলুলোজ, বাট প্রশ্ন করে বসলো, নিচে একটা রাসায়নিক সংকেত দিয়ে দিল। তুমি কিন্তু অ্যান্সার জানো অলরেডি যে এটার অ্যান্সার হবে সেলুলোজ, বাট তুমি যদি এটা রাসায়নিক সংকেতটা না জানো, তাহলে কিন্তু অ্যান্সারটা দিতে পারছো না। সো সেলুলোজের রাসায়নিক সংকেত হচ্ছে C6H10O5, বাইরে হচ্ছে একটা N। বুঝতে পারছো কি বলছে? সো বলতে পারে যে আখের সোবরার মূল উপাদান কোনটি? তো সেলুলোজ না দেয়া ডিরেক্টলি কিন্তু সেটা এখানে রাসায়নিক সংকেতটাও ইউজ করতে পারে। সো তোমাকে সেলুলোজের পাশাপাশি এর রাসায়নিক সংকেতটা মুখস্থ করতে হবে। তারপর দেখো, কালের প্রধান উপাদান হচ্ছে কার্বন কণা। খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো বাছাই করছি। সো তোমার কোনো এমসিকিউ এখান থেকে বাদ দেওয়া যাবে না। কথা বুঝতে পারছো কি বলছে? দেখো, তাহলে কালের মূল উপাদান হচ্ছে আমাদের কার্বন কণা। কেরোসিন ও মোম, এই দুইটারই মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। যার হাইড্রোকার্বন গঠিত হয় কার্বন এবং হাইড্রোজেনের সংমিশ্রণে আমাদের হাইড্রোকার্বন গঠিত হয়। ওকে, কাঁচা আমে থাকে কি? কাঁচা আমে থাকে হচ্ছে সাকসিনিক ও ম্যালিক অ্যাসিড। এই দুইটা অ্যাসিড থাকে কাঁচা আমে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। পেটের অ্যাসিডিটির জন্য দায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রিজারভেটিভস। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে প্রিজারভেটিভস। আচ্ছা দেখো, এই যে আমাদের এই এমসিকিউটা, এটা আবার এইভাবে ধরার মূল কারণ হচ্ছে, দেখো, রাসায়নিক দহন অর্থাৎ দহন বিক্রিয়াগুলা, তারপর সারের যে বিক্রিয়াগুলা, কীটনাশক, ঔষধ, সাবান, টয়লেট ক্লিনার, ফল পাকা, এখানে যতগুলো দেখছো, এই সবগুলোই হচ্ছে এক একটা রাসায়নিক পরিবর্তন।
তো আমাদের এইগুলো এমসিকিউ কিভাবে আসে বলে, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন, এই রাসায়নিক পরিবর্তন বলে এই কয়টার ভিতরেই দিবে, এর বাইরে প্রশ্ন হবেই না। আমি বলছি তোমার আমার এই দেওয়া এমসিকিউর বাইরে আর একটা এমসিকিউ পড়তে হবে না, তুমি জাস্ট এই কয়টা এমসিকিউ যেগুলো তোমাদেরকে আমি দিচ্ছি এগুলো ভালোভাবে শিখে যাও। আমি বলছি তোমার 25টা এমসিকিউ কমন পড়বে, এর বাইরে একটা এমসিকিউ দিবে না। সো রাসায়নিক পরিবর্তন হিসেবে কি কি আছে, জ্বালানির দহন, সার, কীটনাশক, ঔষধ, সাবান, তারপর হচ্ছে টয়লেট ক্লিনার আর হচ্ছে ফল পাকা, এই সবগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তারপর 3 নাম্বারটা হচ্ছে রসায়নের জনককে, রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান, রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান, এবং আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। সো এখানে আমাদের ভালো করে দেখতে হবে, শুধুমাত্র রসায়নের জনকের কথা বললে সেটা হচ্ছে রাবির ইবনে হাইয়ান, বাট আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। 4 নাম্বারটা হচ্ছে আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে, আলকেমি শব্দটি এসেছে আরবি আলকিমিয়া শব্দ থেকে। সো আলকিমিয়া শব্দটা কোন ভাষার শব্দ, এই প্রশ্ন হতে পারে। আলকিমিয়া শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ, এখান থেকে দুইটা এমসিকিউ শেখা যাইতেছে যে আলকিমি শব্দটা আসছে আলকিমিয়া শব্দ থেকে, আর আলকিমিয়া আরবি ভাষার শব্দ। বলতে পারে আলকিমিয়া কোন ভাষার শব্দ, আরবি, ফার্সি, বাংলা, ইংলিশ, যে কোনো 4টা অপশন দিয়ে দিল, তোমাকে সিলেক্ট করতে হবে আরবি। আলকিমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হলো, বলো দেখি, আলকিমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হতো, মিশরীয় সভ্যতাকে বোঝানো হতো আলকিমি শব্দটা দ্বারা। তারপর হচ্ছে প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা হয় মিশরে, এগুলো আমাদের সেম ক্যাটাগরির প্রশ্ন, তো আমি এগুলো একসাথে রাখছি। তোমাদের প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা হয় কোথায়, মিশরে। তারপর আমরা 5 নম্বর এমসিকিউটা দেখি, ত্বকে ক্ষত সৃষ্টি করে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা। ত্বকে ক্ষত সৃষ্টি করে হচ্ছে ক্লোরিন, ত্বকে ক্ষত সৃষ্টি করে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ত্বকে ক্ষত সৃষ্টি করে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই ধরুন এই যে এই 3টা দেখছো, 3টা গাঢ় দ্রবণ ত্বকে ক্ষত সৃষ্টি করে, কিন্তু সবচাইতে বেশি বোর্ডে আসা এমসিকিউ হচ্ছে ক্লোরিন। ত্বকে ক্ষত সৃষ্টিকারী নিচে কোনটি, ক্লোরিন। তো ক্লোরিনের আরেকটা সমস্যা হচ্ছে এটা শ্বাসকষ্টের জন্য দায়ী, তাহলে ক্লোরিন শ্বাসকষ্টের জন্য দায়ী, তোমাকে এমসিকিউ আসতে পারে নিচের কোনটি শ্বাসকষ্টের জন্য দায়ী, ক্লোরিন হচ্ছে শ্বাসকষ্টের জন্য দায়ী। আর ক্লোরিন সহ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই 4টা হচ্ছে তোমার ত্বকে ক্ষত সৃষ্টি করে, আর শুধুমাত্র ক্লোরিন হচ্ছে শ্বাসকষ্টের জন্য দায়ী। 6 নাম্বার এমসিকিউ, এইখানে প্রত্যেকটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, সো মনোযোগ সহকারে এগুলো ভালোভাবে মুখস্থ করবা। এগুলো যদি একবার তুমি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু এই অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ তোমাকে যেভাবেই দেখ না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। কোনটি ধার্য পদার্থ, ধার্য পদার্থ হিসেবে আছে ইথার, অ্যারোসল, এই দুটো হচ্ছে ধার্য পদার্থ। দেখো সিঙ্গেল যখন পড়বা তোমার কিন্তু মানে মুখস্থ হয়ে যাবে, বাট এই প্রত্যেকটা জিনিস যখন তুমি একবারে মুখস্থ করে ফেলবা তখন একটু প্যাচ বাজার সম্ভাবনা আছে। সো বি কেয়ারফুল, তোমাকে ভালোভাবে বুঝে কোনটা ধার্য পদার্থ, কোনটা বিস্ফোরক পদার্থ, কোনটা বিষাক্ত পদার্থ, কোনটা উত্তেজক পদার্থ, এইগুলো ভালোভাবে শিখতে হবে। ধার্য পদার্থ হচ্ছে ইথার ও অ্যারোসল। কোনটি বিস্ফোরক পদার্থ, টিএনটি, জৈব পারক্সাইড এবং হচ্ছে নাইট্রোগ্লিসারিন। সো পরীক্ষা হলে মাঝে মাঝে বলতে পারে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ, এই 3টার যে কোনো একটা অপশনে থাকলেই তুমি অপশন টিক দিয়ে দিবা, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন এবং অথবা টিএনটি। বিষাক্ত পদার্থ হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। মিথানলের সংকেতটা এটা হচ্ছে তোমার বেনজিনের সংকেত, এটা মিথানলের না, সরি, এটা হচ্ছে বেনজিনের সংকেত। তো বিষাক্ত পদার্থ হিসেবে আছে কি, বেনজিন একটা বিষাক্ত পদার্থ, ক্লোরোবেনজিন বিষাক্ত পদার্থ এবং মিথানল হচ্ছে বিষাক্ত পদার্থ। তারপর উত্তেজক পদার্থ নাইট্রাস অক্সাইড, সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার। নাইট্রাস অক্সাইড, সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, এই কয়টা হচ্ছে তোমার উত্তেজক পদার্থ। সো ভালোভাবে সবগুলো মুখস্থ করে যাবা ইনশাল্লাহ, আমি বলছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তারপর দেখো ক্যান্সার সৃষ্টি কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে এরকম কিছু তোমার পদার্থ আছে, যেগুলো হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম, তোমার জন্য এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এই সকল মৌল তোমার ক্যান্সার সৃষ্টি করে, পাশাপাশি একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। সো ইউরেনিয়াম, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম আর হচ্ছে পোলোনিয়াম, এই কয়টা হচ্ছে তোমার ক্যান্সার সৃষ্টি ও একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। কথা বুঝতে পারছো কি বলছি? একদমই সিম্পল। সো ভালোভাবে প্রত্যেকটা এমসিকিউ মুখস্থ করে যাবা। দেখো 7 নম্বর এমসিকিউ, কিছু চিহ্ন। প্রত্যেকবারই তোমরা জানো এই অধ্যায়ের চিহ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন করেই। সো চিহ্নগুলা
কোন চিহ্নটা দ্বারা কি বোঝায় এগুলো কিন্তু তোমাদের প্রপারলি শিখতে হবে। সো আমি এখানে যেই চিহ্নগুলো সবচাইতে বেশি আসে এবং তোমাদের জন্য আসার সম্ভাবনা সবচাইতে বেশি, আমি ওইগুলো এখানে রাখার চেষ্টা করছি। দেখো, প্রথমত উত্তেজক পদার্থের চিহ্ন হচ্ছে ক্রস চিহ্ন, হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া থাকলে সে উত্তেজক পদার্থ। এই যে চিহ্নটা তোমার বৃত্তের উপর আগুনের শিখা, এইটা হচ্ছে তোমার জারক গ্যাস বা তরল নির্দেশক, এটা দিয়ে প্রকাশ করে, তরল নির্দেশক অথবা জারক গ্যাস। এই চিহ্নটা দেওয়া বোঝায় এলপিজি ও সিএনজি, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থের চিহ্ন। এই চিহ্নটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী এবং এই চিহ্নটা হচ্ছে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ ও জলজীবীদের জন্য ঝুঁকিপূর্ণ। এই যেটা একটু গাছের মতো দেখতে, এই চিহ্নটা হচ্ছে তোমার পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ ও জলজীবীদের জন্য ঝুঁকিপূর্ণ। এই চিহ্নটা থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসছে, এটা হচ্ছে ট্রিফয়েল চিহ্ন। ট্রিফয়েল চিহ্নটা থেকে কয়েকটা ধরনের প্রশ্ন হতে পারে। প্রথমত, এই ট্রিফয়েল চিহ্ন 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহার হয়েছিল। তো বলতে পারে যে কোন দেশে ট্রিফয়েল চিহ্ন সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে? আমেরিকাতে। বলতে পারে আমেরিকাতে কত সালে প্রথম ট্রিফয়েল চিহ্ন ব্যবহৃত হয়েছে? 1946 সালে। এবং অতিরিক্ত ক্ষতিকর অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন কোনটা? ট্রিফয়েল চিহ্ন। সো এখান থেকে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন হতে পারে, সো ভালোভাবে বুঝে মুখস্থ করে যাবা। দেখো, আমি কিন্তু শুধুমাত্র রসায়ন না, তোমাদেরকে পদার্থ, তারপর হচ্ছে জেনারেল ম্যাথ, অলরেডি আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে। সো জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ তোমাদেরকে আমি ডেডিকেটেড করে দিব। খুব বেশি এমসিকিউ না, আমি তোমার জেনারেল ম্যাথের জন্য মাত্র 97টা এমসিকিউ দিব। সিমিলারলি ফিজিক্সের জন্য দেওয়া হবে 129টা, কেমিস্ট্রির জন্য দিচ্ছি 113টা। সো এই এমসিকিউগুলো তোমরা যদি প্রপারলি শিখে যেতে পারো, এখান থেকে তোমার 100% কমন পাবা। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো, কেননা তোমাদের জন্যই আমাদের এই আয়োজন। দেখো, 8 নম্বরে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। সো পরিবেশের জন্য ক্ষতিকর, যেমন পরিবেশে কিছু উপাদান আছে, বায়ু, পানি, অন্যান্য কিছু জিনিস। সো এই বায়ু, পানি, অন্যান্য যে পরিবেশের উপাদানগুলো আছে, এগুলোর জন্য ক্ষতিকর আছে আমাদের ভারী ধাতু যেগুলা, যেমন পারদ। তো পারদের আরেকটা নাম হচ্ছে আমাদের মার্কারি, আমরা সবাই জানি, এটাকে বাণিজ্যিকভাবে অ্যামালগাম বলে। সো পারদ হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। লেড, এটাও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আর্সেনিক, এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি প্রত্যেকটা দেখতেই পাচ্ছ যে আমি সংকেত সহ লিখে রাখছি, কেননা তোমাদের মাঝে এমসিকিউতে যে তোমাদের বাংলাতে দিন যে অপশন দিবে তা না, মাঝামাঝি কিন্তু তারা অপশনে এমসিকিউ এ বাংলা রাখে না, সংকেতটা রাখে। সো আমাদেরকে শিখতে হবে যে পরিবেশের জন্য ক্ষতিকর কোন কোন পদার্থগুলো। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হচ্ছে পারদ বা মার্কারি, লেড, আর্সেনিক, কোবাল্ট, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। সো এই কটা আমাদের সবচেয়ে বেশি আছে, এর বাইরে মানে না আসার সম্ভাবনা একদমই, মানে এই কটার ভিতরে আসবে এক কথায়। ইত্যাদি এক সেকেন্ড আরো কয়েকটা পদার্থ তোমাদের আছে যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, বাট তোমাদের জন্য এসএসসি লেভেল পর্যন্ত এই কটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হাসপাতালের ড্রামের গায়ে স্বাস্থ্যোপযোগী সংকেত থাকে। কি থাকে? স্বাস্থ্যোপযোগী সংকেত থাকে, কারণ হাসপাতাল ড্রামে বিভিন্ন ক্ষতিকর জিনিস থাকতে পারে, ওইখানে স্বাস্থ্য ঝুঁকির সংকেত দেওয়া থাকে। কাঠ পোড়ালে কি উৎপন্ন হয়? কাঠ পোড়ালে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। তোমরা জানো সিও হচ্ছে কার্বন মনোঅক্সাইডের সংকেত। তারপর হচ্ছে যে মৌলের ঘনত্ব 5 মিলিগ্রাম পার সেন্টিমিটার কিউবের বেশি তারাই ভারী ধাতু। আমরা অলরেডি দেখে আসছি না যে এই ভারী ধাতুগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এখন কোনটা তোমার ভারী ধাতু সেটা তো তোমার জানা নাই। এটাও কিন্তু এমসিকিউ একটা, যে নিচের কোনটি ভারী ধাতু বা ভারী ধাতুর ঘনত্ব কত? ভারী ধাতুর ঘনত্ব হচ্ছে 5 গ্রাম পার সেন্টিমিটার কিউবের বেশি। ভারী ধাতুর তোমার ঘনত্ব হচ্ছে 5 গ্রাম পার সেন্টিমিটার কিউবের চেয়েও বেশি। সো এরকম কিছু ভারী ধাতু আমি এখানে দিয়ে রাখছি, আয়রন, তামা, টিন হচ্ছে অ্যাসেন, তোমরা জানো। আমি প্রত্যেকটা সংকেত সাথে দিয়ে রাখছি, কেননা তোমাদের সংকেত সহ জানতে হবে। সোনা, প্লাটিনাম, তো হচ্ছে ক্যাডমিয়াম, আর্সেনিক। তারপর দেখতে পাচ্ছ ধাতু সংক্রান্ত কিছু প্রশ্ন আমাদের। প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে সোনা, খুবই ইম্পর্টেন্ট। তোমার সব প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে সোনা। খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে মিশরীয়রা স্বর্ণ আহরণ করে? 2600 খ্রিস্টপূর্ব অব্দে। খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে মিশরীয়রা স্বর্ণ আহরণ করে? 2600 খ্রিস্টপূর্ব অব্দে। সংকর ধাতু
ব্রোঞ্জ আবিষ্কার করা হয় কোন সময়ে? সংকর ধাতু ব্রোঞ্জ আবিষ্কার করা হয় খ্রিস্টপূর্ব তোমার 35 অব্দে সংকর ধাতু ব্রোঞ্জ আবিষ্কার হয়। ব্রোঞ্জ আসলে ব্রোঞ্জের ভিতরে কি কি উপাদানগুলো থাকে? ব্রোঞ্জের মধ্যে থাকে কপার হচ্ছে 90% এবং টিন হচ্ছে 10%। এটা হচ্ছে ব্রোঞ্জের গাঠনিক কাঠামো আর কি। এখানে কি কি থাকে? কপার থাকে 90%। সো আমাদের এমসিকিউ আসতে পারে ব্রোঞ্জে কপারের পরিমাণ কত পার্সেন্ট? 90%। এবং টিনের পরিমাণ হচ্ছে 10%। খুবই ইম্পর্টেন্ট। পিতলের মধ্যে কি কি থাকে? পিতলের মধ্যে থাকে কপার 65% এবং জিঙ্ক 35%। ইস্পাত কি দিয়ে তৈরি হয়? ইস্পাত কার্বন এবং লোহা দিয়ে তৈরি হয় ইস্পাত। তারপর হচ্ছে খ্রিস্টপূর্ব 35 অব্দের দিকে ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। তো খ্রিস্টপূর্ব 35 অব্দের দিকে ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। তারপর দেখো আমাদের প্রথম অধ্যায়ের এই কয়টা জাস্ট এমসিকিউ, মাত্র 9টা এমসিকিউ, 9 ধরনের এমসিকিউ তোমাদের জন্য রেখেছি। তোমরা জাস্ট ভালোভাবে যদি শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ে আর একটা এমসিকিউ পড়তে হবে না। আমি কথা দিচ্ছি এর বাইরে তোমাকে আর একটা এমসিকিউ পড়তে হবে না। তুমি জাস্ট প্রপারলি এই কয়টা এমসিকিউ মুখস্থ করে ফেলো, তোমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউর কাজ শেষ। আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দেখো দ্বিতীয় অধ্যায় আমাদের 10 নম্বর এমসিকিউ, আন্তঃআণবিক শক্তির ক্রম। এই ক্ষেত্রে মাথায় রাখবা যে কোনো পদার্থের আন্তঃআণবিক শক্তির ক্রম ডিপেন্ড করে হচ্ছে ওই পদার্থের সলিডিটির ওপর। অর্থাৎ কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচাইতে বেশি, তরল পদার্থের তার চাইতে একটু কম, বায়বীয় পদার্থের তার চাইতে আর একটু কম। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে অপশনে যেই অপশনগুলো থাকবে তার মধ্যে সবচাইতে সলিডকে অর্থাৎ কঠিনকে তারই আন্তঃআণবিক শক্তি সবচাইতে বেশি। যেমন আমি এখানে বেশ কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি। দেখো কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? এখানে দেখো সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে তোমার H2S, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। চারটার ভিতরে তোমার আন্তঃআণবিক শক্তি বেশি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের, কারণ সালফার ডাইঅক্সাইড একটা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, তারপর হচ্ছে তোমার H2S একটা গ্যাস। এই তিনটা হচ্ছে গ্যাস। আর সোডিয়াম ক্লোরাইড তোমার কঠিন বা তরল অবস্থায় পাওয়া যায়। এই জন্য এটা হচ্ছে তোমার এই চারটার ভিতরে আন্তঃআণবিক শক্তি বেশি। কথা বুঝতে পারছো? অর্থাৎ তোমার অপশনে দেওয়া দেখবা যে সবচাইতে কঠিন কোন বস্তুটা, সেটাই হচ্ছে তোমার আন্তঃআণবিক শক্তি সবচাইতে বেশি। এবং যদি বলে আন্তঃআণবিক শক্তি সবচাইতে কম কার, তাহলে দেখবে সবচাইতে ঘেঁষীয় অবস্থা কে কার, তার কিন্তু আন্তঃআণবিক শক্তি সবচাইতে কম হবে। তারপর দেখো আমি বেশ কয়েকটা উদাহরণ এখানে দিয়ে রাখছি, তোমরা একটু জাস্ট বুঝে বুঝে করবা। আন্তঃআণবিক শক্তি হচ্ছে কঠিন পদার্থের সবচাইতে বেশি, তার চাইতে একটু তরল পদার্থের কম, তার চাইতে বায়বীয় পদার্থের কম। তারপর পানি, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এবং সোডিয়াম ক্লোরাইড, এই চারটার ভিতরে আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের। পানি, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এবং পটাশিয়াম ক্লোরাইডের ভিতরে সবচেয়ে আন্তঃআণবিক শক্তি বেশি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের। মিথেন, চুনাপাথর, সয়াবিন তেল, কেরোসিন, এই চারটার ভিতরে আন্তঃআণবিক শক্তি সবচাইতে বেশি হচ্ছে চুনাপাথরের। তোমরা জানো চুনাপাথর হচ্ছে কঠিন অবস্থায় থাকে, আর সয়াবিন তেল তরল অবস্থা, কেরোসিন তরল অবস্থা, মিথেন গ্যাস। সো এই চারটার ভিতরে সবচাইতে আন্তঃআণবিক শক্তি বেশি হচ্ছে চুনাপাথরের। তারপর হচ্ছে তোমার এই সয়াবিন তেল এবং কেরোসিনের দুইটা হচ্ছে তরল অবস্থায় থাকে, এবং মিথেন হচ্ছে গ্যাস অবস্থা, এটা সবচাইতে কম। তারপর নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? তোমরা অলরেডি বুঝেই গেছো যে যেটা গ্যাস সেইটার আন্তঃআণবিক শক্তি সবচাইতে কম। কথা বুঝতে পারছো? সো আমি এখানে বেশ কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি। দেখো মোম, পানি, প্রোপেন, তুতে। সো এখানে প্রোপেন হচ্ছে একটা গ্যাস, এখানে পানি, তারপর হচ্ছে মোম, তুতে, এগুলো হচ্ছে তোমার তরল। সো এগুলো হচ্ছে তোমার প্রোপেনের চাইতে বেশি আন্তঃআণবিক শক্তি। সো প্রোপেন হচ্ছে এখানে সবচাইতে কম আন্তঃআণবিক শক্তি সম্পন্ন। 11 নম্বর এমসিকিউটা দেখো, কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে? তোমরা জানো যে ব্যাপন হচ্ছে 3টা মাধ্যমে কাজ করে। এই একটা সংজ্ঞা থেকে তোমরা কিন্তু ব্যাপন সম্পর্কিত প্রশ্নগুলো খুব বুঝে ফেলবা। যে এখানে বলতে পারে যে ব্যাপন কোন কোন মাধ্যমে ঘটে। ব্যাপন কঠিন, তরল ও বায়বীয় 3টা মাধ্যমে কিন্তু ঘটে। কথা বুঝতে পারছো? কিন্তু সরু ছিদ্রবদ্ধ কোনো গ্যাসের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। অর্থাৎ নিঃসরণ শুধু গ্যাসের ক্ষেত্রে ঘটে, আর ব্যাপন কঠিন, তরল ও বায়বীয় 3টা পদার্থের ক্ষেত্রেই ঘটে। ব্যাপন মানে হচ্ছে ছড়িয়ে পড়া, আর নিঃসরণ মানে হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপে বেরিয়ে আসা। আমাদের
তোমাদের মূল বইয়ে কিন্তু একটা বেলুনের উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে নিঃসরণের উদাহরণ। তারপর 3 নাম্বার যে সংজ্ঞাটা, আসলে আমাদের সংজ্ঞা কেন আমরা পড়াচ্ছি, এই সংজ্ঞা থেকে আমাদের অনেক কিছু জানা আছে। সংজ্ঞার ভিতরে দেওয়া আছে যে তোমার ব্যাপন কঠিন তরল বায়ু তিন পদার্থের ক্ষেত্রে ঘটে, এবং এখানে তোমার নিঃসরণ ঘটে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আর কি। তাহলে 3 নাম্বার সংজ্ঞা হচ্ছে কোন তরল পদার্থকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন। অর্থাৎ একটা তরল পদার্থ, তাকে আমি তাপ দিলাম, সে বাষ্পে পরিণত হলো, এইটার নামই হচ্ছে বাষ্পীভবন। তো বলতে পারে মানে সংজ্ঞাটা বলতে পারে কি, কোনো তরল পদার্থকে তাপ প্রদান করে নিচে বাষ্পে পরিণত করাকে কি বলে, বাষ্পীভবন, ঘনীভবন, ব্যাপন, নিঃসরণ, কোনটা? সো এই 3টা সংজ্ঞা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সৃজনশীল কতেও কিন্তু এই ধরনের এমসিকিউ কতে কিন্তু এগুলো আসে। সো কর জন্য এটা হয়ে গেল। তারপর আমাদের লাস্ট যে সংজ্ঞাটা তো খুবই জরুরি জানা, সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। অর্থাৎ একটা কঠিন পদার্থ তাপ দিতে সেটা আমাদের তরলে পরিণত হওয়ার কথা, যেটা তরলে পরিণত না হয় ডিরেক্টলি কি হয়ে যাবে, বাষ্পে পরিণত হবে, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। তারপর চলে আসে আমাদের এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট, এবং যেখান থেকে তুমি কনফার্ম ধরে রাখো একটা এমসিকিউ আসবেই, কোনো মিস হবে না, এখান থেকে একটা এমসিকিউ হবেই। জাস্ট এই কয়টা তুমি জাস্ট করে ফেললে তোমার এখান থেকে একটা এমসিকিউ হবেই। সো এটা টেকনিকটা যদি আমরা শিখে ফেলি, তাহলে এতগুলো এমসিকিউ কিন্তু আমার মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। মুখস্থ করে আসলে এটা মনে রাখার পসিবলও না, জাস্ট টেকনিকটা খেয়াল রাখবা। সেটা হচ্ছে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। আমরা পদার্থের ভিতরে যে কোনো 4টা অপশন দেওয়া হবে, দেখো আমি এখানে বেশ কয়েকটা রাখছি, এখানে দেখছি যে কোনো 4টি যৌগ দিয়ে বলবে কোন যৌগের ব্যাপন হার বেশি বা কম। সেক্ষেত্রে আণবিক ভর জানা থাকলে সহজেই উত্তর পারা যায়, তাই না? কথাটা বুঝবা। এখানে এই কয়টা মৌলের আণবিক ভর আমি অলরেডি বের করে রাখছি, তোমরা জানো আণবিক ভর কিভাবে বের করতে হয়, সো নতুন করে আমি আর বললাম না। আণবিক ভর বের করবে, যেমন নাইট্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, ফ্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, H2S, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে মিথেন, পানি, নাইট্রোজেন ডাইঅক্সাইড, CH2। এই কয়টা মৌল তোমরা জাস্ট একটু কষ্ট করে একবার আণবিক ভর বের করে শিখে ফেলো। তারপর দেখবা যে কোনো 4টা অপশন দিয়ে বলবো যে নিচের কোনটির ব্যাপন হার বেশি। মনে রাখবা ব্যাপন হার কার বেশি, যার আণবিক ভর কম। তো 4টা যদি তুমি আণবিক ভর বের করতে জানো, তাহলে তো যে কোনো একটা তো আণবিক ভর কম হবে, তো যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। আবার যদি প্রশ্ন করে কার আণবিক ভর কম, 4টা অপশন দেওয়া থাকবে, 4টার আণবিক ভর বের করে দেখবা কার আণবিক ভর বেশি, তার ব্যাপন হার কম। এইটা থেকে কিন্তু একটা এমসিকিউ কনফার্ম আসবেই, কোনো মিস নাই। সো এই কয়টা জাস্ট তুমি শিখে ফেলো। আমি বলছি এই কয়টার ভিতরেই তোমাদের এমসিকিউ আসবে, এর বাইরে আসলে তোমাদের এসএসসি লেভেলে আসে না। সো এই কয়টা মুখস্থ করে ফেলো। আই থিঙ্ক বুঝে করো, এখানে মুখস্থ আসলে কোনো বিষয় নাই, বুঝে করো। আণবিক ভর জানা থাকলে তুমি যে কোনো ব্যাপন হার কার বেশি বা কম এটা আইডেন্টিফাই করতে পারবা। তারপর দেখো চলে যাচ্ছে আমাদের 13 নম্বর এমসিকিউ, বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? উচ্চ চাপে সংকুচিত প্রোপেন গ্যাস এবং বিউটেন গ্যাস। মনে রাখো বাসা বাড়িতে যেই আমরা গ্যাসটা ব্যবহার করি সেই গ্যাসটা হচ্ছে উচ্চ চাপে সংকুচিত প্রোপেন এবং বিউটেন গ্যাস, যেখানে প্রোপেন গ্যাসের পরিমাণ হচ্ছে 25% এবং বিউটেন গ্যাসের পরিমাণ হচ্ছে 75%। তো বলতে পারে বাসা বাড়িতে যে প্রোপেন গ্যাস ব্যবহৃত হয়, মানে গ্যাস ব্যবহৃত হয়, সেখানে প্রোপেনের পার্সেন্টেজ কত বা শতকরা কতটুকু প্রোপেন থাকে, সেটা হচ্ছে 25%। বলতে পারে বাসা বাড়িতে যে সিলিন্ডারে গ্যাস ব্যবহৃত হয় সেই গ্যাসে বিউটেনের শতকরা পরিমাণ কত, তাহলে আমাদের সেটা হচ্ছে 75%। অথবা বাসা বাড়িতে কোন যে গ্যাসটা ব্যবহৃত হয় সেখানে কোন কোন গ্যাস মজুদ থাকে, সেটা হচ্ছে উচ্চচাপে সংকুচিত প্রোপেন ও বিউটেন গ্যাস। আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমাদের 3-4টা প্রশ্ন কিন্তু একবারে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ব্যাপন ও নিঃসরণ নির্ভর করে ভর ও ঘনত্বের উপর। ব্যাপন বলো আর নিঃসরণ বলো, দুইটা নির্ভর করে কার উপর? ওই বস্তুর বা ওই পদার্থের ভর ও ঘনত্বের উপর তোমার ব্যাপন নির্ভর করে, ব্যাপন ও নিঃসরণ নির্ভর করে। তারপর হচ্ছে সিএনজি এর পূর্ণরূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 14 নম্বর এমসিকিউটাকে দেখো, এখানে আমরা ঊর্ধ্বপাতন সংক্রান্ত কিছু এমসিকিউ রাখছি, খুবই 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 ইম্পর্টেন্ট। আমি তোমাদের জন্য বললাম তো মাত্র 113টা এমসিকিউ থাকবে আর এইখান থেকে কমন পড়বে। সো প্রত্যেকটা এমসিকিউ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বপাতন সংক্রান্ত এমসিকিউ তোমরা জাস্ট একটু বোর্ড উল্টা দেখবা, ঊর্ধ্বপাতন সংক্রান্ত এমসিকিউর অভাব নাই। প্রতি বছর
ঊর্ধ্বপতন সংক্রান্ত এমসিকিউ চলে আসে। সো এটা আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখবো। টেকনিকটা হচ্ছে মনে রাখবে যে ঊর্ধ্বপতন ঘটে কঠিন বস্তুর ক্ষেত্রে। সো তোমাকে বলবো নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু, তুমি দেখবে এর ভিতরে কোনটা সলিড, যেটা কঠিন বা সলিড সেটা হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু। সো এরকম মানে এই কয়টা জাস্ট মুখস্থ করে ফেলো, তোমার আর কোনো টেনশন নাই। আয়োডিন, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে ন্যাপথলিন। এখানে ন্যাপথলিন এইভাবে আমি নিচে কেন নাম লিখে দিলাম, এখান থেকে আমাদের আরো কয়েকটা জিনিস জানা হয়ে যেতেছে। কিভাবে? ন্যাপথলিনের সংকেত কোনটা? C10H8। ন্যাপথলিনের সংকেত C10H8। নিশাদলের সংকেত NH4Cl। কর্পূরের সংকেত C10H16NO। তারপর বেনজুইক অ্যাসিড। আচ্ছা, এই কয়েকটা মৌল আমাদের সংকেতও আসে। বলে নিচের কোনটি নিশাদলের সংকেত, নিচের কোনটি কর্পূরের সংকেত, নিচের কোনটি ন্যাপথলিনের সংকেত। সো এইটাও কিন্তু আমাদের এক ধরনের এমসিকিউ। সো আমাদের দেখতে হবে ন্যাপথলিনের সংকেত সহ শিখতে হবে। ন্যাপথলিনের সংকেত হচ্ছে C10H8। নিচের কোনটি নিশাদলের সংকেত? CH4Cl। নিচের কোনটি কর্পূরের সংকেত? তারপর হচ্ছে কার্বন থাকবে 10টা, হাইড্রোজেন থাকবে 16টা এবং অক্সিজেন। এটা হচ্ছে আমাদের কর্পূরের সংকেত। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং এই কয়টাই হচ্ছে তোমার সলিড বা কঠিন পদার্থ। এই ন্যাপথলিন বলো, বেনজোইক অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কর্পূর, নিশাদল, আয়োডিন, এগুলো হচ্ছে আমাদের কঠিন পদার্থ। এইগুলা তোমার কি হয়? এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু। এই কয়টাই তোমাদের আসবে, এর বাহিরে প্রশ্ন হবে না রে ভাই, হবে না। এই কয়টা আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে যে ঊর্ধ্বপাতিত বস্তু কোনগুলো। সো এখান থেকে আরো কয়েক ধরনের প্রশ্ন আসবে, আমি অলরেডি বলে দিছি যে নিচের কোনটি ন্যাপথলিনের সংকেত, নিচের কোনটি নিশাদলের সংকেত, নিচের কোনটি কর্পূরের সংকেত। সো ভালোভাবে শিখবা। তারপর দেখো কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়। মনে রাখবা যেহেতু কঠিন পদার্থগুলো ঊর্ধ্বপাতিত বস্তু, সো যেগুলা গ্যাস ওগুলো ঊর্ধ্বপাতিত বস্তু না। অলরেডি আমরা শিখে আসছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত বস্তু, সো এটা তো ঊর্ধ্বপতন হবেই। তারপর হচ্ছে কর্পূর ঊর্ধ্বপাতিত বস্তু এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তিনটা কিন্তু ঊর্ধ্বপাতিত বস্তু। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এইটা কিন্তু ঊর্ধ্বপাতিত বস্তু না। এখন বলবো স্যার এই উপরে তো আপনি লিখছেন কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি এস দেওয়া থাকে সেটা হচ্ছে সলিড বুঝায়। কথা বুঝছো? কার্বন ডাইঅক্সাইড যখন সলিড অবস্থায় থাকবে তখন সেটা ঊর্ধ্বপাতিত বস্তু। বাট এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে জি দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি গ্যাস। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে তোমার, এবং তুতে, এই দুইটা দেওয়া থাকে প্রচুর। তুতে কিন্তু তোমার গ্যাস, এইগুলো হচ্ছে তোমার ঊর্ধ্বপাতিত বস্তু নয়। মনে থাকে যেন কার্বন অক্সাইড যেটা সলিড অর্থাৎ কঠিন সেটা হচ্ছে তোমার ঊর্ধ্বপাতিত বস্তু, যেটা সলিড না অর্থাৎ গ্যাস সেটা হচ্ছে তোমার ঊর্ধ্বপাতিত নয়। কোনটি তরলে পরিণত করা সম্ভব? দেখো এখানে ন্যাপথলিন, আয়োডিন, তারপর হচ্ছে কর্পূর, এই তিনটাকে তোমার তরলে পরিণত করা সম্ভব না। ন্যাপথলিনকেও তরলে পরিণত করা সম্ভব না, আয়োডিনকেও না, কর্পূরকেও না। এগুলো হচ্ছে তোমার এই তিনটা হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু এবং কঠিন পদার্থ। কিন্তু অ্যামোনিয়া কঠিন অবস্থা থাকলেও এটাকে উচ্চ চাপ এবং তাপে তরলে পরিণত করা সম্ভব। সো অ্যামোনিয়া হচ্ছে তরলে পরিণত করা সম্ভব। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আমরা 15 নম্বর এমসিকিউ চলে যাই। মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়? মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়? কঠিন ও তরল। অর্থাৎ মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে কোথায় আমরা কি কি পরিলক্ষিত করি? সেটা হচ্ছে কঠিন ও তরল। মনে থাকে জানো, তরল পদার্থ যখন গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় তাপমাত্রা স্ফুটনাঙ্ক পৌঁছালে, তাহলে তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে পরিণত হয়? তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছালে তরল পদার্থ এক সময় গ্যাসে পরিণত হয়। কথা বুঝতে পারছো? সো আমাদের এরই মাধ্যমে এই 16টা এমসিকিউর মাধ্যমে, এর বাইরে তোমার দ্বিতীয় অধ্যায়ের কোনো এমসিকিউ পড়তে হবে না। আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ। এখন আমরা 3 নম্বর অধ্যায়ে এন্ট্রি করব। আচ্ছা, ভিডিওটা মনে হয় অনেক বেশি লং হয়ে গেছে। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের বাকি এমসিকিউ গুলো দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আর মানে ভয়ের কিছু নাই, নির্ভয়ে আমি যেই এমসিকিউ গুলো দিচ্ছি এই এমসিকিউ গুলো জাস্ট পড়ে যাও। আমি কথা দিচ্ছি তোমার এর বাইরে কোনো এমসিকিউ পড়তে হবে না, এবং 25টা এমসিকিউ তোমার কমন পড়তে বাধ্য, কারণ এর বাইরে তোমার প্রশ্ন হবে না। তো বুঝতে পারতেছো না তুমি? সো নির্ভয়ে জাস্ট এই এমসিকিউ গুলো পড়ে যাও। তোমাকে মোট আমি 113টা এমসিকিউ দিব। তুমি যদি ভালোভাবে বুঝে করে যেতে পারো, পড়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার
100 মার্ক অ্যান্সার করা কোনো ব্যাপারই না। আরেকটা কথা হচ্ছে, আমি তোমাদের গণিত, উচ্চতর গণিত, পদার্থ এবং রসায়ন, জীববিজ্ঞান এই বইগুলোর উপর সৃজনশীলের সাজেশন খুব দ্রুত আপলোড করব। সো চ্যানেলটা চোখ রাখো, আশা করি তোমাদের যতটুকু উপকার আসতে পারে আর কি, তোমাদেরকে যতটুকু হেল্প করতে পারে আমার পক্ষ থেকে আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ইনশাল্লাহ খুব দ্রুতই নেক্সট ভিডিও আপলোড হবে। আল্লাহ হাফিজ।